প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা যে অনলাইন ক্লাসগুলো করে প্রতিগত উদ্দেশ্য জানাচ্ছি যে তোমরা আমাদের এই অনলাইন ক্লাসের যে নির্দেশনাগুলো তোমরা অনেকে অনুসরণ করো না। তোমরা অবশ্যই এই নির্দেশনাগুলো অনুসরণ করবে। এর চেয়ে হয়তো আরও ভালো নির্দেশনাও আছে বা তোমরা পারো, তারপরেও তোমরা এগুলো দেখবে, দেখে সেই নির্দেশনা অনুসারে তোমরা কাজ করবে। আজকে আমার বিষয় হলো রসায়ন, অধ্যায় হলো 1। আমরা যেহেতু রসায়ন বিজ্ঞানের সাথে পরীক্ষাগার বা গবেষণাগারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, কারণ রসায়ন বিজ্ঞান যে কোনো কাজ করতে সেখানে পরীক্ষা করতে হয় অথবা গবেষণা করতে হয়। তাহলে আমরা বিদ্যালয়ের যে কক্ষে অথবা যেখানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে বলা হয় রসায়নের গবেষণাগার বা ল্যাবরেটরি বলা হয়। তাহলে আমরা প্রথমে জানলাম ল্যাবরেটরিকে। ল্যাবরেটরি হলো প্রথমে আমি জানবো ল্যাবরেটরিকে। ল্যাবরেটরি যেখানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে ল্যাবরেটরি বা গবেষণাগার বলে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে জানলাম ল্যাবরেটরি। এই ল্যাবরেটরি যেখানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয়, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার কাজ করা হয়, তাকে আমরা বলি কি ল্যাবরেটরি বা গবেষণাগার। এখন এই ল্যাবরেটরি বা গবেষণাগারে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করা হয় এবং এই রাসায়নিক পদার্থগুলোর মধ্যে দাহ্য পদার্থ আছে অথবা বিস্ফোরক জাতীয় পদার্থ আছে এবং বিভিন্ন রকমের বিপজ্জনক পদার্থ আছে। এই বিপজ্জনক পদার্থগুলো আছে, কাজে ল্যাবরেটরিতে কাজ করার জন্য কতগুলো নিরাপদ উপকরণ লাগবে। কারণ তুমি তোমার শরীরকে নিরাপদ রেখে ল্যাবরেটরিতে কাজ করতে হবে, কারণ ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ আছে অথবা বিভিন্ন ধরনের ক্ষয়কারক পদার্থ আছে বা বিভিন্ন ধরনের অ্যাসিড আছে, বিষাক্ত পদার্থ আছে। এই সবগুলোই আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি করতে পারে। সেই কারণে আমরা কি করব, যে ল্যাবরেটরি ব্যবহার করার পূর্বে আমি আগে নিরাপদ থাকতে হবে। তাহলে আমরা ল্যাবরেটরিতে কি কি নিরাপদ উপকরণ ব্যবহার করব। তাহলে আমি ল্যাবরেটরি কাকে বলে আমি সেটা জানলাম। এবার যেহেতু ল্যাবরেটরিতে দুর্ঘটনা ঘটতে পারে, বিপজ্জনক পদার্থ আছে, রাসায়নিক পদার্থ আছে, দাহ্য পদার্থ আছে, বিষাক্ত গ্যাস আছে, এই সবগুলোই আমাদের শরীরে ক্ষতি সৃষ্টি করতে পারে, চোখের সমস্যা করতে পারে অথবা গ্যাস শ্বাসকষ্ট করতে পারে। এই সবগুলো থেকে নিরাপদ রাখার জন্যই আমরা কতগুলো কি আছে উপকরণ আমাকে ব্যবহার করতে হবে ল্যাবরেটরিতে। তাহলে আমি ল্যাবরেটরিতে কী কী উপকরণ ব্যবহার করব। ল্যাবরেটরিতে নিরাপদ উপকরণ ল্যাবরেটরিতে নিরাপদ ল্যাবরেটরিতে
ব্যবহৃত নিরাপদ উপকরণ সমূহ। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এর সাথে একটু যোগ করি যে আমাদের একটি অ্যাসাইনমেন্ট আছে ল্যাবরেটরি সম্পর্কে, যে রাসায়নিক গুদাম থেকে প্রায় দুর্ঘটনার কথা শোনা যায়। এই ধরনের দুর্ঘটনা ঘটে সাধারণত আগুনের সংস্পর্শে অথবা রাসায়নিক দ্রব্যাদি আসার কারণে রাসায়নিক দ্রব্যাদি যথাযথভাবে সংরক্ষণ না করার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে এবং জনমালের প্রচুর ক্ষতি হয়। এই অ্যাসাইনমেন্টে আমরা কি করবো, এটা হলো একটা অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমি কি উত্তর দিতে হবে যে ল্যাবরেটরিতে কি কি নিরাপদ উপকরণ ব্যবহার করা হয়, উপকরণের একটি বর্ণনা দিতে হবে চিত্র সহ। উপকরণের বর্ণনা দিতে হবে চিত্র সহ। এরপর আছে রাসায়নিক দ্রব্যের বিভিন্ন সাংকেতিক চিহ্ন। আমরা যেহেতু রাসায়নিক দ্রব্যগুলো বিভিন্ন কন্টেইনারে অথবা টিনের কৌটা অথবা প্লাস্টিকের কৌটায় ব্যবহার করা হয়, সেজন্য এইগুলো পরিবহন করতে হয়। এই পরিবহন করার সময় যাতে সতর্কতা অবলম্বন করা যায়, এজন্য এই কৌটাগুলোর গায়ে অথবা ড্রামের গায়ে অর্থাৎ বহনকারী পাত্রের মধ্যে কতগুলো সাংকেতিক চিহ্ন দেওয়া হয়। যে সাংকেতিক চিহ্নগুলো বিশ্ব সংস্থা কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এই রাসায়নিক দ্রব্যের এই সাংকেতিক চিহ্ন, যেটা সার্বজনীন, যেটা দেখলে বিশ্বের সাংকেতিক চিহ্নটা দেখলে বিশ্বের যে কোনো জায়গা থেকে চেনা যাবে যে এই পদার্থটা কি এবং তার বিপদের মাত্রা কতটুকু বা এটা কতটুকু ঝুঁকিপূর্ণ। এরপর আছে রাসায়নিক দুর্ঘটনা রোধ করার উপায়, কিভাবে আমরা পরীক্ষাগারে রাসায়নিক দুর্ঘটনা রোধ করব। এরপরে আছে পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের আলোকে রাসায়নিক দুর্ঘটনা রোধ করার উপায় বর্ণনা, কেন দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনা রোধ করার উপায় সম্পর্কে আমরা একটি প্রতিবেদন তৈরি করব। আমরা প্রতিবেদন তৈরি করার পূর্বে তোমরা খেয়াল রাখবা যে শিরোনাম হবে বিদ্যালয়ের ল্যাবরেটরিকে নিরাপদ রাখা এবং দুর্ঘটনা রোধ করার উপায় সমূহ। প্রথমে তোমরা লিখবা যে ল্যাবরেটরিটা কাকে বলে, তারপরে ল্যাবরেটরিতে কেন নিরাপদ রাখা হয়, কেন নিরাপদ উপকরণ ব্যবহার করা হয়। যেহেতু ল্যাবরেটরিতে রাসায়নিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, এই রাসায়নিক দ্রব্যগুলোর মধ্যে কতগুলো দ্রব্য আছে যে বিপজ্জনক, কতগুলো দ্রাহ্য, কতগুলো বিষাক্ত আছে। এই জন্যই আমরা যে রসায়নাগার বা ল্যাবরেটরি ব্যবহার করার পূর্বে আমরা সেখানে কতগুলো সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই সতর্কতা অবলম্বন করার সাথে সাথে সেখানে কতগুলো কী করতে হবে, নিরাপদ উপকরণ ব্যবহার করতে হবে। তাহলে আমি ধারাবাহিক নিরাপদ উপকরণগুলোর নাম লিখে, তাহলে আমরা প্রথমে ল্যাবরেটরি ব্যবহার করার পূর্বে আমাকে প্রথমে কি থাকতে হবে, নিরাপদ থাকতে হবে। তাহলে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে। তাহলে আমরা প্রথমে যে এই ক্ষতিগুলো রোধ করার জন্যই আমাদের নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। নিরাপদ ব্যবস্থার মধ্যে যেমন হলো অ্যাপ্রন। দেখো আমরা কেন অ্যাপ্রন ব্যবহার করব, যেহেতু রাসায়নিক দ্রব্যগুলো অ্যাপ্রন ব্যবহার করব, যে বিভিন্ন রাসায়নিক পরীক্ষাগারে কাজ করার সময় বিভিন্ন রাসায়নিক দ্রব্যগুলো শরীরের মধ্যে পড়তে পারে এবং শরীরের মধ্যে পড়লে সেখানে ক্ষতির সৃষ্টি হতে পারে অথবা কোনো জামা কাপড়ের মধ্যে পড়লেও নষ্ট হতে পারে। এজন্য আমরা এই শরীরটাকে সুরক্ষিত করার জন্যই আমরা কি করব, নিরাপদ রাখার জন্য আমরা অ্যাপ্রন ব্যবহার করব এবং এই অ্যাপ্রনটা হবে সাদা। এবং তার মাপ হবে হাঁটুর নিচ পর্যন্ত। তাহলে তোমরা কি লিখবা, যে তোমরা লিখবা অ্যাপ্রন কি জন্য ব্যবহার করা হয়,
কেন অ্যাপ্রন ব্যবহার করা হয়? আমরা যদি দেখি রাসায়নিক গায়ে বিভিন্ন দাহ্য পদার্থ ব্যবহার করা হয়, সেখানে বিস্ফোরণ করতে পারে, তাই শরীরকে সুরক্ষিত রাখার জন্য আমরা কি করব? অ্যাপ্রন ব্যবহার করব। আমরা এখানে অ্যাপ্রনের একটা কি দিয়ে দেবা? চিত্র তোমরা দিয়ে দেবা। দুই আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। হ্যান্ড গ্লাভস। কেন হ্যান্ড গ্লাভস ব্যবহার করব? দ্বিতীয়ত, যেহেতু আমরা রাসায়নিক পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ার সময় অথবা গবেষণা করার সময় বিভিন্ন দ্রব্যগুলো হাতে ধরতে হয়, এবং এই হাতের সুরক্ষার জন্যই আমরা কি করব? হ্যান্ডস গ্লাভস ব্যবহার করব। তার জন্য হাতের সুরক্ষার জন্যই, হাতকে নিরাপদ রাখার জন্যই বিভিন্ন ক্ষতির হাত থেকে হাতকে নিরাপদ করার জন্যই আমরা কি করব? হ্যান্ডস গ্লাভস ব্যবহার করব। এবং হ্যান্ডস গ্লাভস তোমরা ঠিক এখানে হ্যান্ডস গ্লাভসের একটা চিত্র দিয়ে দিবা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে বিষয়গুলো আমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের 12 থেকে 13 পৃষ্ঠার মধ্যে আছে। কত পৃষ্ঠা? 12 থেকে 13 পৃষ্ঠার মধ্যে আছে। তাহলে তোমরা কি দেবা? হ্যান্ডস গ্লাভস। তারপর 3 নাম্বার, সেফটি গগলস। কি ব্যবহার করবা? সেফটি গগলস। কেন সেফটি গগলস ব্যবহার করবে? যেহেতু আমরা রাসায়নিক পরীক্ষাগারে কাজ করার সময়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হতে পারে, সংঘটিত হওয়ার পর অথবা বিষাক্ত ধোঁয়া বেরোতে পারে, সেগুলো আমার কোথায়? চোখে পড়তে পারে। তাই চোখকে নিরাপদ রাখার জন্যই আমরা কি করব? সেফটি গগলস ব্যবহার করব। সেফটি গগলস ব্যবহার করব। এবং তোমরা পাশে কি করবা? সেফটি গগলসের চিত্র এঁকে দিবা। পাশে কার? সেফটি গগলসের চিত্র এঁকে দিবা। সর্বশেষ আমরা ব্যবহার করব মাস্ক। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো যে করোনা মহামারীর কারণে আমরা সবাই মাস্ক পরিধান করি। কেন পরিধান করি মাস্ক? যেহেতু করোনার যে ভাইরাসগুলো আছে, ভাইরাসগুলো সাধারণত দেহের মধ্যে প্রবেশ করে মুখ অথবা নাক দিয়ে। তাই আমরা মাস্ক ব্যবহার করি মুখ এবং নাকটাকে সুরক্ষিত রাখি, অর্থাৎ যাতে দেহের ভিতরে করোনা ভাইরাস প্রবেশ করতে না পারে, এই জন্য আমরা মাস্ক ব্যবহার করি। এখন পরীক্ষাগারে কেন আমরা মাস্ক ব্যবহার করব? পরীক্ষাগারে মাস্ক ব্যবহার করার উদ্দেশ্য হলো যে পরীক্ষাগারে যখন আমি কাজ করব বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস তৈরি হবে, হতে পারে, এবং এই বিষাক্ত গ্যাসগুলোর মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড। বিষাক্ত গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন মনোক্সাইড আছে, সালফাইড আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত গ্যাসগুলো নাকের মধ্য দিয়ে যখন শরীরে প্রবেশ করবে তখন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে, ক্যান্সার হতে পারে। তাই আমরা কি করব? এই মাস্ক ব্যবহার করব। এবং তোমরা এই মাস্কের একটি চিত্র দিয়ে দিবা পাশে। তাইলে শিক্ষার্থীবৃন্দ, আমরা যে পরীক্ষাগারে কি কি নিরাপদ উপকরণ ব্যবহার করব এবং কেন করব তোমরা দেখবে যে আমরা প্রথমে যে ল্যাবরেটরিতে নিরাপদ উপকরণ ব্যবহার কেন করবা? যেহেতু রাসায়নিক পরীক্ষাগার, সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ আছে, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, সেখানে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ আছে, বিস্ফোরক দ্রব্য আছে। এই বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে বিষাক্ত গ্যাস নিঃসরণ হতে পারে।
এই সব নানাবিধ কারণে আমাদের শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে। তাই ল্যাবরেটরিতে কাজ করার পূর্বে আমরা আমাদের শরীরকে নিরাপদ রাখার জন্যই আমরা নিরাপদ উপকরণগুলো ব্যবহার করব। সেই উপকরণগুলোর মধ্যে হলো অ্যাপ্রন, হ্যান্ডস, গ্লাভস, সেফটি গগলস এবং মাস্ক আমরা ব্যবহার করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঠিক প্রথমে এই উপকরণগুলো ঠিক এভাবে লিখবে। তারপরে আসো এবার বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সাংকেতিক চিহ্ন এবং চিহ্নের ব্যাখ্যা। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আমাদের বইয়ের 13 পৃষ্ঠা যাই তাহলে আমরা দেখব যে রাসায়নিক দ্রব্যের যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য বহন করা হয়, এই রাসায়নিক দ্রব্যগুলোর মধ্যে কোনোটি আছে বিষাক্ত, কোনোটি আছে বিস্ফোরক জাতীয় এবং কোনো আছে দাহ্য। এবং এই সবগুলো পদার্থকে বহন করার সময়ে যেহেতু এগুলোকে পরিবহন করতে হয়, পরিবহনের সময় সতর্ক থাকতে হয়, কারণ সতর্ক না থাকলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য যে রাসায়নিক দ্রব্যগুলো যে পাত্রে বহন করা হয় সেই পাত্রে রাসায়নিক দ্রব্যগুলোর অনেক সময় নাম লেখা থাকে। নাম না লিখে যে এই দ্রব্যটা কী জাতীয় তার উপর একটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এই সাংকেতিক চিহ্নটার ব্যবহার করছে কি, যে এটা সার্বজনীন একটা নিয়ম করে দিয়েছে জাতিসংঘের উদ্দেশ্যে পরিবেশ বিজ্ঞানীরা কি করছেন, যে এই রাসায়নিক দ্রব্যগুলো পরিবহন করার সময় যাতে নিরাপদে পরিবহন করা যায় বা কোথাও কোনো দুর্ঘটনা না ঘটে তার চেয়ে সতর্ক থাকার জন্যই এই রাসায়নিক দ্রব্য পরিবহনকারী পাত্রের গায়ে সাংকেতিক চিহ্ন এবং এই সাংকেতিক চিহ্নের ব্যাখ্যা সেই সম্বলিত যে একটা সাংকেতিক চিহ্ন দিছে এবং এই সাংকেতিক চিহ্নগুলো কোনটা কি পদার্থ পরিবহন করে তারও ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। তাহলে আমরা এখন দেখব যে সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্নের ব্যাখ্যা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখবে সাংকেতিক চিহ্ন। সাংকেতিক চিহ্ন যেভাবে আছে এভাবে লিখবা। পদার্থে ঝুঁকির মাত্রা ও সাবধানতা। তাইলে এখন দেখো আমরা এখানে কি পাইছি, সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্নের ব্যাখ্যা। আমরা দেখব যে একটা পাত্রের গায়ে এই একটা চিহ্ন দেওয়া আছে। একটি পাত্রের গায়ে
এইরকম একটি চিহ্ন দেওয়া আছে। যখন এইরকম চিহ্ন দেওয়া থাকবে, এরকম যখন চিহ্ন দেওয়া থাকবে, তখন আমরা এই চিহ্নটা দিয়ে কি বুঝাবে? এই চিহ্নটা দিয়ে বুঝায় বিস্ফোরক। বিস্ফোরক পদার্থ। তাই দেখো শিক্ষার্থীবৃন্দ, যখনই কোনো পাত্রের গায়ে এরকম সাংকেতিক চিহ্ন থাকবে, তখন আমরা বুঝবো যে এটি কি পদার্থ? বিস্ফোরক পদার্থ। তাহলে এখানে বড় করে লেখা, তার প্রতি পরিমাণ বা কিছু লেখার দরকার নাই। এই সাংকেতিক চিহ্নটা দেখার পরে আমি বুঝতে পারলাম যে এটা একটি কি পদার্থ? বিস্ফোরক পদার্থ। এই পাত্রের মধ্যে কি আছে? বিস্ফোরক পদার্থ আছে। কেমন? তাইলে আমাকে এই চিহ্ন দেওয়ার পরে যেহেতু বিস্ফোরক পদার্থ আছে, তাইলে এখানে তোমাকে কি থাকতে হবে? সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে এবং এই পদার্থ ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আঘাত লাগলে আগুন ধরে যেতে পারে। আঘাত লাগলে কি হতে পারে? আগুন ধরে যেতে পারে, যার জন্য শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। শরীরে কি হতে পারে? মারাত্মক ক্ষতি হতে পারে। এবং এই দ্রব্যগুলো নাড়াছাড়া করার সময় খুব সাবধানে কি করতে হবে? নাড়াছাড়া করতে হবে। এবং এই দ্রব্যগুলোর যে টিন আছে, এখানে জৈব পারক্সাইড অথবা নাইট্রোগ্লিসারিন ইত্যাদি ধরনের বিস্ফোরক পদার্থ থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি লিখবে? প্রথমে লিখবা সাংকেতিক চিহ্ন। এই সাংকেতিক চিহ্ন থাকলে এটা বিস্ফোরক, এবং এই বিস্ফোরক পদার্থটা এটা কি হলো? যে চিহ্ন দিলে বুঝতে হবে এটা বিস্ফোরক। এবং এই পদার্থের জন্য তোমাকে কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। কেন থাকতে হবে? যে এই বিস্ফোরক পদার্থগুলো যখন নাড়াছাড়া লাগে, তখন এই নাড়াছাড়ার সময় এটা বিস্ফোরণ করতে পারে। সুতরাং এই পাত্রে রাখা দ্রব্যগুলো যখন তুমি পরিভ্রমণ বহন করবে, তখন নাড়াছাড়ার সময় তোমাকে কি থাকতে হবে? খুব সাবধানে করতে হবে, যেহেতু এর মধ্যে কি আছে? বিস্ফোরক পদার্থ আছে এবং এটা ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সাংকেতিক চিহ্ন দিলে আমরা বুঝতে পারবো যে এটা বিস্ফোরক পদার্থ এবং এটার ঝুঁকির মাত্রা কি আছে, এটা কিভাবে তোমরা নাড়াছাড়া করবে। এরপর দেখো এরপরে আরেকটা চিহ্ন আছে। এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা এই চিহ্নটা দেখব, তখন আমরা বুঝবো যে এটা কি পদার্থ। এটা আগুনের শিকার মধ্যে দেওয়া আছে। এটা হলো দাহ্য পদার্থ। এটা কি পদার্থ? দাহ্য পদার্থ। এখন আমরা তাহলে এইরকম চিহ্ন মানে এটা আগুনের শিকার চিহ্ন। তাহলে এইরকম চিহ্ন থাকলে আমরা বুঝবো যে এটা কি পদার্থ? এটা হলো দাহ্য পদার্থ। কি পদার্থ? দাহ্য পদার্থ। অর্থাৎ এই দাহ্য পদার্থের মধ্যে আমরা জানি সাধারণত লিকুইড, অ্যালকোহল জাতীয় পদার্থ। এই পদার্থগুলো কি করে? দ্রুত আগুনের সংস্পর্শে যেতে পারে। এই পদার্থগুলো কি করে? দ্রুত আগুনের সংস্পর্শে যেতে পারে এবং এই জন্য এই পদার্থটাকে পরিভ্রমণ করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যাতে এটা আগুন অথবা তাপের সংস্পর্শে না আসে। তাহলে এই চিহ্ন দিলে আমরা বুঝবো এটা দাহ্য পদার্থ, অর্থাৎ এটা সহজেই কি করে? আগুন ধরে যায়। বাতাসের সংস্পর্শে হলে আগুন ধরে যায় এবং এটা পরিবহন করার সময় আমাকে সাবধান থাকতে হবে যাতে এটা আগুনের সংস্পর্শে না আসে
অথবা তাপের সংস্পর্শে না আসে। আগুন অথবা তাপের সংস্পর্শে আসলে কি করবে? দুর্ঘটনা ঘটতে পারে। এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ, তারপরে দেখো একটা চিহ্ন আছে, এবার দেখো এরকম একটা চিহ্ন আছে, এই চিহ্ন দিলে বোঝানো যায় বিষাক্ত গ্যাস। যখন এরকম চিহ্ন দিয়ে দিবে তখন আমরা বুঝবো যে এটা কি গ্যাস? বিষাক্ত গ্যাস। কি গ্যাস? বিষাক্ত গ্যাস। তাহলে এই চিহ্ন দিলে আমরা বুঝবো যে এটা কি গ্যাস? বিষাক্ত গ্যাস। তাহলে এবার আমরা এই বিষাক্ত গ্যাস যদি শরীরে লাগে অথবা এই বিষাক্ত গ্যাসটা কি করে, যে শরীরে আমরা নিঃশ্বাস এবং প্রশ্বাসের সাথে এই গ্যাসটা কি করে শরীরের ভিতরে প্রবেশ করে শরীরের ক্ষতি করতে পারে। যেমন এই জাতীয় পদার্থের মধ্যে আছে ক্লোরোফর্ম, মিথানল ইত্যাদি আছে। যার কারণে আমরা যখন এপ্রন ব্যবহার করি অথবা মাস্ক ব্যবহার করি তখন এই ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এবং হ্যান্ডস গ্লাভস ব্যবহার করি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে দেখো বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যের যে সাংকেতিক চিহ্ন আছে, তোমরা এইভাবে সাংকেতিক চিহ্ন এবং পদার্থের ঝুঁকি, মাত্রা, সাবধানতা এগুলো তোমরা বইয়ের 13 পৃষ্ঠায় আছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে লিখবে। এরপরে আছে যে আমরা জানলাম যে একটা পরীক্ষাগারে কিভাবে আমরা কি থাকবো, নিরাপদ উপকরণ ব্যবহার করব এবং সেই পরীক্ষাগারে কি ধরনের পদার্থ আছে তা আমরা বোতলের গায়ে থেকে অথবা কন্টেনার থেকে দেখে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কি ধরনের পদার্থ আছে। যেহেতু পরীক্ষাগার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কেন ঝুঁকিপূর্ণ? যেহেতু রাসায়নিক বিক্রিয়া, সেখানে রাসায়নিক বিক্রিয়া হতে পারে, সেখানে দাহ্য পদার্থ আছে, সেখানে বিস্ফোরক পদার্থ আছে। তাহলে যে কোনো সময় অসাবধানতার কারণে তোমার কি হতে পারে? অসাবধানতার কারণে সেখানে যে কোনো একটা বিপদ ঘটতে পারে। কাজেই আমরা রাসায়নিক দ্রব্যগুলোকে কিভাবে নিরাপদ রাখা যায়, আমরা কিভাবে রাসায়নিক দ্রব্যগুলোকে নিরাপদ রাখা যায় এবং কিভাবে নিরাপদ ব্যবহার করা যায় আমরা সে সম্পর্কে জানবো। অর্থাৎ রাসায়নিক দ্রব্যগুলোকে আমরা নিরাপদ রাখতে হলে সেটাকে সাজিয়ে রাখতে হবে। আমরা কিভাবে সাজিয়ে রাখবো এখন সে সম্পর্কে আমি আলোচনা করব। ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্যকে নিরাপদ উপায়ে সাজানো। অর্থাৎ যেহেতু আমি ল্যাবরেটরিকে নিরাপদ রাখতে হবে, তাহলে আমরা যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলোর ক্ষতির মাত্রা অনুসারে, ব্যবহারের মাত্রা অনুসারে আমরা তাদেরকে নির্দিষ্ট উপায়ে কী করতে হবে? সাজাতে হবে। তাহলে আমরা বিভিন্ন দুর্ঘটনা থেকে দুর্ঘটনা এড়াতে পারবো অথবা রক্ষা করতে পারবো। কোন রাসায়নিক পদার্থ ব্যবহারের
প্রকৃতি জানতে হবে। আমরা পরীক্ষাগারে যখনই কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করব, রাসায়নিক দ্রব্য ব্যবহার করার পূর্বে এই রাসায়নিক দ্রব্যটার প্রকৃতি সম্পর্কে জানতে হবে। আমরা প্রকৃতি সম্পর্কে জানবো কোথা থেকে? যেহেতু আমরা বিভিন্ন সাংকেতিক চিহ্ন পড়ছি এবং তার ক্ষতির মাত্রা, ঝুঁকির মাত্রা সম্পর্কে জানছি, সুতরাং আমরা ওটা ব্যবহার করার সময়ে আমরা সেইভাবে কি জানতে হবে যে তার দ্রব্যের প্রকৃতি সম্পর্কে জানতে হবে। প্রকৃতিটা মানে এটা বিষাক্ত নাকি দাহ্য না বিস্ফোরক পদার্থ। তাহলে দাহ্য পদার্থ হলে একরকম ব্যবহার হবে, বিস্ফোরক হলে একরকম, অথবা বিষাক্ত হলে আমাকে একরকম সতর্কতা অবলম্বন করতে হবে। তাই যে রাসায়নিক পদার্থ ব্যবহারের পূর্বে ওই দ্রব্যের প্রকৃতি সম্পর্কে আমাকে অবশ্যই জানতে হবে। 2 পদার্থটিকে চেনার জন্য গায়ে লেবেল ব্যবহার করতে হবে। আমরা যে পাত্রে পদার্থটি, রাসায়নিক পদার্থটি রাখা হবে সেই পাত্রটিকে চেনার জন্য পাত্রের গায়ে লেবেল ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যে রাসায়নিক পদার্থটা যে পাত্রে বা বোতলে সংরক্ষণ করব, সেই বোতলের গায়ে অবশ্যই লেবেল ব্যবহার করতে হবে। অর্থাৎ লেবেল মানে একটি কাগজে স্পষ্ট করে পদার্থটির নাম এবং যে ক্ষতিকর দিক দেখে চিহ্নিত করতে হবে। তাহলে আমরা এবার চিহ্নিত করতে হবে। তো চিহ্নিত করতে হলে তুমি কিভাবে পদার্থগুলোকে কি করবে? সাজাবে। কিভাবে কোন ধরনের পদার্থকে সাজাবে? এবার আমরা কিভাবে সাজাবো দেখো। তাহলে আমরা রাসায়নিক পদার্থ ব্যবহারের পূর্বে তার প্রকৃতি জানতে হবে এবং পদার্থটিকে চেনার জন্য পাত্রের গায়ে লেবেল ব্যবহার করতে হবে। চেনার জন্য পাত্রের গায়ে কি ব্যবহার করতে হবে? লেবেল ব্যবহার করতে হবে। চেনার জন্য পাত্রের গায়ে অবশ্যই লেবেল ব্যবহার করতে হবে। মানে কথাটা হলো এই যে আমরা রাসায়নিক পদার্থের প্রকৃতি পদার্থটি জানার জন্য ল্যাবরেটরিতে যে সকল পদার্থ ব্যবহার করা হবে অবশ্যই যে পাত্রে রাখা হবে সেই পাত্রের গায়ে লেবেল ব্যবহার করতে হবে। লেবেল ব্যবহার করলেই আমরা সহজেই রাসায়নিক পদার্থটি সম্পর্কে চিনতে পারবো। এবার আমরা কিভাবে সাজাবো? সাজানোর পদ্ধতি শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কোনো জায়গায় থেকে যদি আমরা ক্লাসে যাই, ক্লাসটাকে আমরা ছাত্রদেরকে বসানোর জন্য আমরা সুন্দরভাবে কি করে যে তাদেরকে বিন্যাস করে দিই, যাতে ক্লাসের মধ্যে সকল ছাত্রছাত্রী সঠিকভাবে সব কিছু বোর্ড দেখতে পারে, কারো অসুবিধা না হয়। এবং আমরা যদি বিভিন্ন দোকানে যাই বা ওষুধের ফার্মেসিতে যাই, দেখা যায় যে র্যাকে সুন্দর করে কি করা হয়, ওষুধগুলো সাজানো থাকে অথবা বিভিন্ন দ্রব্যগুলো সাজানো থাকে। তারা সাজায় এমনভাবে সাজায় যেটা বেশি প্রয়োজন সেটা হাতের কাছে রাখে, যেটা কম প্রয়োজন এটা অপেক্ষাকৃত আস্তে আস্তে সাজিয়ে রাখে। এমনভাবে সাজিয়ে রাখে যাতে সবগুলো কী করা হয় যে দেখা যায়। বা এখানে ল্যাবরেটরিতেও আমরা সেভাবে সাজাবো, কিন্তু এখানে সাজাতে হবে কি অনুসারে? ব্যবহার এবং এই পদার্থটা কোন প্রকৃতির সেই প্রকৃতি অনুসারে পাত্রগুলোকে কী করতে হবে? সাজাতে হবে। তাকে আমরা বলেছি প্রথমে কি করতে হবে যে পাত্রের গায়ে লেবেল লাগাতে হবে এবং পাত্রের গায়ে লেবেল লাগানোর পর যে এটা কি ঝুঁকিপূর্ণ কিনা অবশ্যই সেটা লিখে রাখতে হবে। অবশ্যই সেটা লিখে রাখবে। প্রথমে আমি বলেছি যে প্রথমে আমরা যে পাত্রে রাসায়নিক দ্রব্য রাখা হবে সেই পাত্রের গায়ে স্পষ্ট করে লেবেলিং দিতে হবে
এবং লেবেলিং দিয়ে স্পষ্ট করে লেবেলিং দিতে হবে এবং লেবেলিং দিয়ে সেখানে রাসায়নিক পদার্থের নাম এবং তার যে ক্ষতিকর দিক লিখে রাখতে হবে। এরপর আমি সাজাবো। আমরা প্রথমে সাজাই যে 1 লিটারে 1 লিটারে 1 লিটারের অধিক 1 লিটারের অধিক জাতীয় পদার্থের পাত্র ক্যাবিনেটে রাখতে হবে। এবং জারক পদার্থ থেকে পৃথক আমরা ইতিমধ্যে জানছি যে দাহ্য পদার্থ কি এবং এই দাহ্য পদার্থগুলোকে যদি 1 লিটারের অধিক হয় তাহলে 1 লিটারের অধিক পাত্রগুলোকে কোথায় রাখতে হবে? যে পরীক্ষাগারে যে ক্যাবিনেট আছে ক্যাবিনেটের মধ্যে রাখতে হবে। এবং জারক যে পদার্থগুলো আছে সেই জারক পদার্থগুলো বিষাক্ত এবং এই জারক পদার্থগুলোকে কি করতে হবে? যে এটাকে পৃথক রাখতে হবে, অর্থাৎ এই ক্যাবিনেটে সেই পৃথক জায়গায় রাখতে হবে। এরপর আছে অদাহ্য রিএজেন্ট। অদাহ্য পদার্থের রিএজেন্টগুলো পৃথক ক্যাবিনেটে রাখতে হবে। দেখো, তাহলে আমরা 1 লিটারের অধিক দাহ্য পদার্থকে কি করতে হবে? দাহ্য পদার্থের পাত্রগুলোকে আমরা কোথায় রাখবো? ক্যাবিনেটে রাখবো। জারক পদার্থকে তার থেকে একটু পৃথক রাখবো। আর অদাহ্য পদার্থ এবং রিয়েজেন্টগুলোকে আমরা পৃথক আরেকটা কোথায় রাখবো? পৃথক আরেকটা ক্যাবিনেটে রাখবো। তারপর তীব্র অ্যাসিড ক্ষার জাতীয় পদার্থকে পৃথক রেখে নিচে রাখবো। তাহলে আমরা যে প্রথমে দাহ্য পদার্থগুলোকে এবং রিয়েজেন্টগুলোকে পৃথক কোথায় রাখবো? ক্যাবিনেটে। অদাহ্য পদার্থ এবং রিয়েজেন্টগুলো পৃথক ক্যাবিনেটে রাখবো। তারপর তীব্র অ্যাসিড এবং ক্ষার জাতীয় পদার্থগুলোকে পৃথক রেখে নিচে রাখবো। পৃথক কোথায় রাখবো? নিচে রাখবো। এরপরে দেখো এরপর তোমরা খেয়াল রাখবে যে কাঁচ পাত্র বা
কখনো মাটিতে বা নিচে রাখা যাবে না। বিষাক্ত পদার্থ সমূহকে ক্যাবিনেটে রেখে তালা বন্ধ করতে হবে। শিক্ষার্থীরা তো তাহলে আমি বিষাক্ত যে পদার্থ আছে এই সমূহকে তালাবদ্ধ অর্থাৎ ক্যাবিনেটে রেখে তালাবদ্ধ করে রাখতে হবে। তাহলে আমরা কিভাবে আমরা সাজাবো, যে আমরা নিরাপদ রাখতে হলে নিরাপদে আমরা সাজাতে হবে। প্রথমে যে রাসায়নিক দ্রব্যকে নিরাপদ উপায়ে কিভাবে সাজাবা, আমরা রাসায়নিক পদার্থ ব্যবহারের পূর্বে রাসায়নিক পদার্থের কি জানতে হবে, প্রকৃতি সম্পর্কে জানতে হবে। অর্থাৎ প্রকৃতিটা হলো এটা কি দাহ্য পদার্থ, নাকি বিস্ফোরক জাতীয় পদার্থ, নাকি এটা বিষাক্ত জাতীয় পদার্থ, অথবা এটা অদাহ্য পদার্থ কিনা, এই সম্পর্কে জানতে হবে। তাহলে এই সম্পর্কে জানতে হলে আমরা কি করতে হবে, ল্যাবরেটরিতে ব্যবহৃত যে রাসায়নিক দ্রব্যগুলো থাকবে এবং যে পাত্রে রাখা থাকবে, অবশ্যই পাত্রের উপরে কি থাকতে হবে, স্পষ্ট করে লেবেলিং থাকতে হবে, দ্রব্যের নাম থাকতে হবে এবং তার ক্ষতিকর দিকগুলো লেখা থাকতে হবে। এরপর আমরা কিভাবে সাজাবো, যে আমরা সাজাতে যাই প্রথমে হিসাব করব কোনগুলো বিস্ফোরক জাতীয়, কোনগুলো কি যে দাহ্য পদার্থ। অথবা আমরা দাহ্য পদার্থগুলো কি করব, 1 লিটারের উপর যদি হয় তাহলে এটাকে আমরা কোথায় রাখবো, ক্যাবিনেটে রাখবো। এবং জারক পদার্থগুলো তার চেয়ে কি রাখবো, একটু দূরে রাখবো। এরপরে যাই রাখবো অদাহ্য এবং যে রিয়াজেন্টগুলো ব্যবহার করা হয় সেই রিয়াজেন্টগুলোকে আমরা কোথায় রাখবো, যে পৃথক আরেকটা ক্যাবিনেটে রাখবো। এরপর তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, সেই ক্ষারগুলোকেও আমরা নিচে র্যাকের মধ্যে রাখবো। এরপর আছে যে বিষাক্ত যে গ্যাস অথবা বিষাক্ত দাহ্য যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলো ল্যাবরেটরিতে সাধারণত কম ব্যবহার হয় এবং এই পদার্থগুলোকে আমরা কি করব, যে পৃথক আরেকটা ক্যাবিনেটে তালাবদ্ধ করে রাখবো। তাহলে যদি আমরা এভাবে পরীক্ষাগারে রাসায়নিক পদার্থগুলোকে সাজাই তাহলে আমরা কি রাখতে পারবো, যে আমার ল্যাবরেটরিটা আমি নিরাপদ রাখতে পারবো। এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ, রাসায়নিক দুর্ঘটনা রোধ করার উপায়। এবার দেখো যে রাসায়নিক দুর্ঘটনা রোধ আমি পরীক্ষাগার কিভাবে ব্যবহার করলে যে রাসায়নিক দুর্ঘটনা থেকে রক্ষা পাবো, রাসায়নিক দুর্ঘটনা থেকে রক্ষা পাবো। তাহলে এবার আমরা জানবো দুর্ঘটনা রোধের উপায়। আমরা এবার জানবো যে দুর্ঘটনা রোধের উপায় সমূহ। দুর্ঘটনা রোধের উপায়, যেহেতু আমরা জানলাম যে কি কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং যাতে পরীক্ষাগারে দুর্ঘটনা না ঘটে, সেজন্য প্রথমে আমাকে যে আমার শরীরকে নিরাপদ রাখার জন্য আমাকে কি ব্যবহার করব, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস, মাস্ক। তাহলে আমাকে প্রথমে যে দুর্ঘটনার রোধ করতে হলে আমাকে প্রথমে যে নিরাপত্তার জন্য কি
আমাকে ব্যবহার করতে হবে। তাহলে তোমরা ল্যাবরেটরিতে কাজ করার সময় অবশ্যই যদি নিরাপদ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় তাহলে অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস এবং মাস্ক অবশ্যই কি করতে হবে? ব্যবহার করতে হবে। এরপর আসো পুরো রাসায়নিক দ্রব্য সরাসরি হাত দিয়ে স্পর্শ করা যাবে না। তাহলে দেখো প্রথমে তুমি নিরাপদতা, এরপর যখন কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করবা অবশ্যই রাসায়নিক দ্রব্য সরাসরি কি করবে না? হাত দিয়ে দ্বারা যাবে না। ল্যাবে কাজ করার সময় হাত না ধুয়ে চোখ, মুখ স্পর্শ করা যাবে না। তাহলে দেখো আপনি নিরাপদ রাখতে হলে যে দুর্ঘটনা রোধ করতে হলে প্রথমে তুমি নিরাপদ জিনিসগুলো ব্যবহার করবে, তারপর রাসায়নিক দ্রব্য সরাসরি হাত দিয়ে ধরবে না এবং ল্যাবে কাজ করার সময় কখনো হাত না ধুয়ে চোখ, মুখ স্পর্শ করবে না। ল্যাবরেটরিতে ব্যবহারের পূর্বে তুমি রাসায়নিক দ্রব্যের গণমাত্রা ও পরিমাণ জেনে নিবে। পরিমাণ জানতে হবে, অর্থাৎ যে তুমি রাসায়নিক দ্রব্যটা ব্যবহার করবে, ব্যবহার করার আগে জানতে হবে এটার গণমাত্রা কিরূপ এবং এটার কত পরিমাণে তোমার প্রয়োজন হবে। এরপর দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন রিয়েজেন্ট বোতল ব্যবহার করি, আমরা যখন রিয়েজেন্ট যে বোতল আছে এই বোতলগুলো ব্যবহার করার সময় কখনো বোতলের গলা ধরবে না, ধরবে বোতলের কোনখান মধ্যখান বরাবর ধরবে, কখনো কি করবে? বোতলের মধ্যখান বরাবর ধরবে। এরপর অ্যাসিডকে যদি লঘুকরণ করতে হয় কখনো অ্যাসিডের মধ্যে পানি ঢালবে না। সাধারণত পানির মধ্যে ফোঁটা ফোঁটা অ্যাসিড ঢেলে তাকে কি করতে হবে? তাকে গণমাত্রা পরিবর্তন করতে হবে। এরপরে আসে তুমি কখনো যে দাহ্য পদার্থ যখন ব্যবহার করবে তার সংস্পর্শে কখনো কি আনবে না? আগুন আনবে না, অর্থাৎ দাহ্য পদার্থগুলোকে আগুন থেকে দূরে রাখবে। এরপরে অনেক সময় আছে রিপেটগুলোকে আমরা মুখ দিয়ে টানি, কখনো রিপেটগুলোকে মুখ দিয়ে টানবে না। এবং বিষাক্ত গ্যাস যদি উৎগীরণের সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই পিউম তোমরা ব্যবহার করবে। যদি আমরা এই উপরের নিয়মগুলো মানি তাহলে আমরা ল্যাবরেটরিতে কাজ করার জন্য দুর্ঘটনা রোধ করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি যে আমরা কিভাবে ল্যাবরেটরিকে নিরাপদ রাখবো এবং দুর্ঘটনা থেকে রোধ করা যাবে। তাহলে আমরা একটা ল্যাবরেটরিকে নিরাপদ রাখতে হলে প্রথমে আমার নিরাপদ উপকরণ ব্যবহার করতে হবে, তারপর ল্যাবরেটরিতে যে ব্যবহৃত জিনিসগুলো সেগুলো সম্পর্কে অর্থাৎ সেগুলোর প্রকৃতি সম্পর্কে আমাকে জানতে হবে, তারপর এর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে জানতে হবে। এরপর কিভাবে এটাকে পরীক্ষাগারে সাজানো হয় সেই জিনিসটা আমাকে জানতে হবে। তারপর আমি কিভাবে যে পরীক্ষাগারে নিরাপদভাবে আমরা কি কাজগুলো করলে
আমরা যে দুর্ঘটনা হাত থেকে রক্ষা পাবো অথবা নিরাপদভাবে ল্যাবরেটরি ব্যবহার করতে হবে। তাহলে আজকের জন্য আমার ক্লাস এখানে সমাপ্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টটা লেখার সময় এই বিষয়গুলো অনুধাবন করে লিখবে, তাহলে তোমাদেরকে পূর্ণ মার্ক দেওয়া যাবে, নতুবা দেওয়া যাবে না। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ইউটিউবের মধ্যে আমরা দেখছি সবগুলো উত্তর দেওয়া থাকে। তোমরা কখনো সেই উত্তরগুলো সরাসরি লিখবে না। আমিও সরাসরি উত্তরগুলো সলভ করে দিলাই। আমি এখানে তোমাদেরকে শুধু যে মূল্যায়ন নির্দেশিকা অনুসারে তোমরা কীভাবে আমরা কী নিরাপদ উপকরণ ব্যবহার করব এবং কীভাবে রাসায়নিক দ্রব্যগুলো চিনব এবং কীভাবে এগুলোকে সাজিয়ে রাখবো, কীভাবে আমরা ল্যাবরেটরিটাকে নিরাপদ রাখবো, সে সম্পর্কে আমি একটা ধারণা দিচ্ছি। তোমরা সেই ধারণা অনুসারে তোমরা বই দেখে এবং নিজেদের মতো করে তোমরা লিখবে। আজকের জন্য ক্লাস এখানে সমাপ্তি। সকলকে ধন্যবাদ।